ফারুক আহমেদ আউট, আমিনুল বুলবুল ইন। বিসিবির হট চেয়ারের পরিবর্তনে নতুন চ্যালেঞ্জে বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, কিন্তু বিসিবিতে খেলবেন টি-20 ইনিংস। সময় মাত্র 4 মাস। মিশন কতটা পসিবল? আমিরাতের পর পাকিস্তানেও সিরিজ পরাজয়। ওয়ানডের পর টি-20 র্যাঙ্কিং এ পতনে বিপর্যস্ত বাংলাদেশ ক্রিকেট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে। আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, মোহামেডানের নির্ভরতার প্রতীক। বাংলাদেশের প্রথম বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন। আইসিসির দায়িত্ব নিয়ে বিশ্ব ক্রিকেটের উন্নয়নে ছুটে বেড়াচ্ছেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সেই আমিনুল ইসলাম বুলবুলের কাঁধে এখন বাংলাদেশ ক্রিকেট। বিসিবির হট চেয়ারে বসে সেই চ্যালেঞ্জকে কিভাবে নিচ্ছেন লিটল মাস্টার? আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের প্রথম বিশ্বকাপ অধিনায়ক, দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। 2000 সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে খেলেছিলেন 145 রানের অনবদ্য এক ইনিংস। টাইগারদের হয়ে খেলেছেন 13 টেস্ট ও 39টি ওয়ানডে। বুলবুলের পরিচিতি শুধু ক্রিকেটারই সীমাবদ্ধ নয়, মোহামেডানের সফল অধিনায়ক, কোচ হিসেবে আহ্বানিত ছড়িয়েছেন আলো। ক্রিকেটের বুলবুলি পাখিও তিনি। এই ডাল থেকে সেই ডালে পাখিটি যেমন ছুটে বেড়ায়, বুলবুলও ক্রিকেটের প্রসারে ছুটে বেরিয়েছেন দুনিয়া জুড়ে। বিশ্বখ্যাত পর্যটক ইবনে বতুতার মতো নিজেকে মেলে ধরেছেন ক্রিকেট বিশ্বে। আইসিসি গেম ডেভেলপমেন্টের দায়িত্বে চীনের ক্রিকেটে বিখ্যাত নাম বুলবুল। ক্রিকেটের ফেরিওয়ালা বুলবুলের সবচেয়ে বড় কৃতিত্ব চীনাদের ক্রিকেট শেখানো। তার হাত ধরে চীনারা শিখেছে কিভাবে ক্রিকেটে এগিয়ে যেতে হয়। চীন এখন স্বপ্ন দেখছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার। চীনের ক্রিকেট জনক বুলবুলকে বললেও বেশি বলা হবে না। আইসিসি গেম ডেভেলপমেন্ট অফিসার হিসেবে চীন, নেপাল, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর যখন যেখানে ডাক পেয়েছেন, হাজার হাজার মাইল ছুটে বেরিয়েছেন ক্রিকেটের উন্নয়নে। সপরিবারে অনেক আগেই পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। এক ছেলে এরই মধ্যে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বয়সভিত্তিক দলে খেলছেন। কিন্তু বুলবুলের সবটুক আগ্রহ তার প্রিয় বাংলাদেশ ক্রিকেটকে ঘিরেই। দেশের ক্রিকেটের সমস্যা, দুর্নীতি আর বিভিন্ন সময় বোর্ডের সাংঘর্ষিক সিদ্ধান্তের বিপক্ষে মুখ খুলেছেন দৃঢ়চিত্তে। সবসময় বাংলাদেশের হয়ে কাজ করার জন্য মুখিয়ে ছিলেন। আগ্রহী ছিলেন জাতীয় দলের কোচ হিসেবে কাজ করতেও। বাংলাদেশের ক্রিকেটে আমিনুল ইসলাম বুলবুলের অবদান অনস্বীকার্য। জাতীয় দলের কোচ হতে চেয়েছিলেন, কিন্তু জাতীয় দল তো দূরে থাক, বিসিবির কোনো কোচিং কার্যক্রমে ডাকা হয়নি তাকে। সময়ের পরিক্রমায় ভাগ্য তাকে নিয়ে এসেছে বিসিবির হট চেয়ারে। 22 গজের পিচে ব্যাটিং আলো ছড়িয়েছেন, অর্জন করেছেন সাফল্য। সেই বুলবুল এখন নিয়ন্ত্রণ করবেন দেশের ক্রিকেটকে। আইসিসির গেম ডেভেলপমেন্ট বিভাগে কাজ করার অভিজ্ঞতা বিসিবির সভাপতি হিসেবে কাজে লাগাতে চান। তবে সময় খুবই অল্প, কিন্তু দায়িত্ব অনেক। অক্টোবরে বিসিবি নির্বাচন, তার আগেই বোর্ডে টি-20 স্টাইলে অর্পিত দায়িত্বে সফল হওয়ার চ্যালেঞ্জ দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের। যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ানডে হয় 7 ঘন্টার। তা আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো টি-20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়, আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য, এরকম একটা কাজ শুরু করে দিয়ে দিতে চাই। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সার্ভাইভার অব দ্য ফিটেস্ট না ম্যান অব দ্য ক্রাইসিস? বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে কি বলবেন? মাঠে ও মাঠের বাইরে কঠিন সংকটে বাংলাদেশ ক্রিকেট। বুলবুল কি পারবেন দেশের ক্রিকেটকে সঠিক নির্দেশনায় টেনে তুলতে? বাংলাদেশ ক্রিকেটে এখন এটি $1 মিলিয়ন প্রশ্ন। মাত্র 9 মাস আগেই তিনি ছিলেন ডুবতে থাকা তরীর কাণ্ডারি। 9 মাসে বাংলাদেশ ক্রিকেট নতুন জীবন পাক আর না পাক, ডুবেছেন ফারুক আহমেদ। তাকে অনেকটা ছুঁড়ে ফেলেছে ক্রীড়া পরিষদ। প্রশ্ন উঠেছে তাকে অপসারণের প্রক্রিয়া নিয়ে। বিসিবির বর্তমান কমিটির অধিকাংশই বিগত বোর্ডের সদস্য। নিজেদের লোক ভেবে 2 জনকে বিসিবিতে মনোনীত করেছে এনএসসি। তাদের একজনকে ছুঁড়ে ফেলতে খুব বেশি সময় নেয়নি সরকার। সেটাও ঘটেছে আগের বোর্ডের 7 সদস্যের সঙ্গে ফারুক সতীর্থের যোগসাজশে। ফারুক আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগের একটি অর্থনৈতিক অনিয়মের। বিপিএলে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি কেলেঙ্কারিতে সদ্য সাবেক বোর্ড প্রধানের দায় দেখছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। ফারুক আহমেদকে সরানো হয়েছে ক্রিকেটকে ডোবানোর দায়ে। আমাদেরকে তো বিচার করতে হবে পারফরমেন্স দিয়ে। সেই পারফরমেন্সটা আসলে
আশানুরূপ না। এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। এটা একেবারেই পারফরমেন্স বেসড। আপনারা যদি দেখেন যে সিলেকশন বোর্ড যদি দেখে যে কোনো একজন প্লেয়ার রেগুলারলি খারাপ পারফরমেন্স করছে, তাকে তো সিলেকশন কমিটি টিমে রাখবেন। তো আমাদের দিক থেকেও ব্যাপারটা এরকমই ছিল। তো দুর্বার রাজশাহীকে টিম দেওয়ার ব্যাপারে মানে যাদেরকে টিমটা দেওয়া হয়েছে আমরা আমাদের শঙ্কার কথা জানিয়েছিলাম, এবং তারপরেও এক ধরনের ব্যক্তি সিদ্ধান্তে সেই টিমটা দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে আপনারা জানেন যে সরকারকে পর্যন্ত প্লেয়ারদের বেতন দেওয়া, হোটেলের টাকা দেওয়ার জন্য সরকারকে পর্যন্ত ইনভলভ হতে হয়েছে। ফারুকের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মাহমুদ। বল ঠেলে দিয়েছেন বিসিবির কোর্টে, উল্টো জল ঘোলা করার দায় চাপিয়েছেন ফারুকের ঘাড়ে। ব্যক্তিগত পর্যায়ে তো আমি কথা বলেছি, তখন তো আত্মপক্ষ সমর্থনের মতো তেমন কিছু এই বিষয়গুলোতে তিনি আমাদেরকে দিতে পারেননি। ফারুক ভাইয়ের সাথে আমার কথা ছিল যে আমরা এটা এই স্পোর্টসের বা ক্রিকেটের পরিবেশটাকে খারাপ না করে যথাযথভাবে মানে পানি ঘোলা না করে সমাধান করতে পারি কিনা। উনি নিজে থেকে যদি করতেন তাহলে হয়তো আমাদেরকে ওনার পরিচালক মনোনয়নটা তুলে নিতে হতো না। তবে যাই হোক, সেটা তো আর সম্ভব হয়নি, যে কারণে আমাদেরকে উদ্যোগটা নিতে হয়েছে। ক্রিকেটের ব্যর্থতা তুলে ধরতে আসিফ মাহমুদ তুলনা টেনেছেন ফুটবল ফেডারেশনের সঙ্গে। জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগ দেওয়ায় আইসিসির নিষেধাজ্ঞার কোনো শঙ্কা নেই। আমার ফোকাসটা হচ্ছে ক্রিকেট ভালো করবে কিভাবে সেটার দিকে। আমার ফোকাসটা এরকম না কোন ব্যক্তিকে বসালাম বা কাকে। এখানে ভাই আমিনুল ভাইকেও আমি চিনি না, ফারুক ভাইকেও আমি চিনতাম না, এবং বাংলাদেশের ক্রিকেট তার মানে ঐতিহাসিকভাবে তলানিতে চলে যাচ্ছে। তো এটা একটা কনসার্ন, এটা একটা ন্যাশনাল কনসার্ন। তো এই জায়গা থেকে আমরা ক্রিকেটের উন্নতির জন্য ফ্যাক্টগুলোকে বিবেচনায় নিয়ে আবার আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি। এবং এই বিষয়ে যে আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে, অনেকে বলছেন, আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে, এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন। তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই, এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন। যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, ক্রিকেটের এই পরিবর্তন অন্য ফেডারেশনগুলোর জন্য সতর্কবার্তা। প্রত্যেকটা ফেডারেশন। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। যাকে বলে লেজে গোবরে অবস্থা। বেড়াল বেশি টাইগারদের খেলা দেখতে বসলে 104 ডিগ্রি জ্বর চলে আসে। একটা দল কতটা খারাপ খেলতে পারে, বাংলাদেশ দল যেন সেই প্রতিযোগিতা করতেই মাঠে নামে। জিম্বাবুয়ে আমিরাতের পর এবার পাকিস্তান লজ্জা। র্যাঙ্কিংয়ে বিরাট পতনে আইসিইউতে এখন বাংলাদেশ ক্রিকেট। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে আমিরাত ও পাকিস্তানের কাছে টি-20তে টানা পরাজয়ে বিপর্যস্ত বাংলাদেশ। লাহোরের সীমাহীন ব্যাটিং ব্যর্থতা এবং ইনডিসিপ্লিন বোলিংয়ে দ্বিতীয় টি-20তে 57 রানে হেরেছে লিটন দাসের দল। দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্য ধরা দেয়নি বাংলাদেশ অধিনায়ককে। আমিরাত সিরিজ থেকে এই নিয়ে টানা 5 ম্যাচেই টসে হেরেছেন লিটন দাস। টস হারায় ম্যাচের সুবিধা নিতে পারছেন না বাংলাদেশ। অন্যদিকে টস জিতে ব্যাটিং নিয়ে 12 রানে প্রথম উইকেট হারালেও রান তোলার গতি কমেনি পাকিস্তানের। পাওয়ার প্লের 6 ওভারে 67 এবং 100 রানে আসে মাত্র 57 বলে। দ্বিতীয় উইকেটে 103 রানের জুটি সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ হারিসের। 25 বলে 41 রান করেন হারিস। ফারহান 41 বলে 74 এবং হাসান নওয়াজ মাত্র 25 বলের ঝড়ে তোলেন অপরাজিত 51 রান। তাতে 6 উইকেটে 201 রান করে পাকিস্তান। বাংলাদেশ বোলিংয়ে হাসান মাহমুদ ও তানজিম সাকিব দুটি করে উইকেট নিলেও বোলাররা রান দিয়েছেন হাত খুলেই। জবাবে বাংলাদেশের ব্যাটারদের উইকেট আর ড্রেসিং রুমে আসা যাওয়ার মিছিল। যদিও উদ্বোধনী জুটিতে 44 রান, দারুণ শুরু করা তানজিম তামিম 33 রানে আউট হয়ে দুর্ভাগ্যের শিকার। এরপর দায়িত্বহীন ব্যাটিংয়ের খেসারত দিয়ে দলীয় 77 রানেই সাজঘরে ফিরেছেন 7 ব্যাটার। শেষ দিকে মেহেদী মিরাজের 23 এবং দলের 10ম ব্যাটার তানজিম সাকিবের 31 বলে 5 ছক্কায় 50 রানে বাংলাদেশ থামে 144 রানে। অমার্জনীয় এই ব্যর্থতায় টানা 4টি টি-20তে হেরে র্যাঙ্কিংয়ে 10-এ নেমেছে বাংলাদেশ। এতে ওয়ানডে এবং টি-20 দুই বিশ্বকাপ আসরে সরাসরি খেলার সুযোগ হারাচ্ছে বাংলাদেশ। ক্লাব ফুটবলে ইউরোপের সেরা উৎসব চ্যাম্পিয়ন্স লিগ। বিলিয়ন ডলারের এই ফাইনালে মুখোমুখি পিএসজি ও ইন্টার মিলান। মঞ্চ প্রস্তুত মিউনিখে। পিএসজির প্রথম নাকি ইন্টারের চতুর্থ? ওসমান দেম্বেলে না লাউতারো মার্টিনেজ? সেই উত্তাপে মেতে ওঠার অপেক্ষায় ফুটবল বিশ্ব। ইউরোপ সেরার মুকুট মাথায় চড়াতে 2011 সাল থেকে নামি দামি সব খেলোয়াড় দলে ভেড়াতে থাকা পিএসজি 2020 সালে খেলে ফাইনাল। কিন্তু মেসি, নেইমার, এমবাপ্পে ত্রয়ী গড়েও সেবার বায়ার্ন মিউনিখের কাছে হেরে যায় ফরাসি ক্লাবটি। এবার আবারও স্বপ্ন পূরণের খুব কাছে চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা দলটি। বার্সেলোনার হয়ে 10 বছর আগে চ্যাম্পিয়ন্স লিগ জেতা স্প্যানিশ কোচ লুইস এনরিক তরুণদের নিয়ে প্যারিসে যে দল গড়ে তুলেছেন তাদের গড় বয়স 24।
দলটির ভরসা হয়ে আছেন তিন ফরাসি ওসমান দেম্বেলে, ব্যাডলি বার্কোলা ও দেজিরে দুয়ের সঙ্গে জর্জিয়ার খিসা, কাভারেস্কাইয়া এবং মরক্কোর আশরাফ হাকিমি। গোলবারের নিচে আছেন ইতালির জিয়ান লুইজি দোন্নারুমা। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিজ্ঞতা সম্পন্ন ইতালিয়ান কোচ সিমোনে ইনজাগির অধীনে ইন্টারের ঐতিহ্য ও অভিজ্ঞতার সঙ্গে আছে দুর্দান্ত এক রক্ষণভাগ। চলতি আসরে 8টি ম্যাচে পোস্ট অক্ষত রেখেছে তারা। সঙ্গে 9 গোল করা আর্জেন্টাইন ফরওয়ার্ড লাউতারো মার্তিনেজের কারণে আক্রমণ ভাগেও দারুণ করছে ইন্টার। ইউরোপ সেরার মঞ্চে 7 বার ফাইনাল খেলে 3 বার শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে দলটির। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর গত এক দশকে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় তারকা নেইমার। অনেক স্বপ্ন ও রেকর্ড পারিশ্রমিকে ইউরোপে এসেছিলেন, কিন্তু ব্রাজিলের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল করা এই তারকার বিশৃঙ্খল জীবন, পার্টি এবং ইনজুরির ছোবলে খুব বেশি একটা সাফল্য জোটেনি। সৌদি লীগ হয়ে সান্তোসে ফিরলেও তাও সুখকর হয়নি। কার্লো আনচেলত্তির প্রথম দল থেকেও বাদ পড়েছেন। তো নেইমার এখন কোথায় যাবেন? ঘনিয়ে আসছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ শেষের সময়। 33 বছরের ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার শৈশবের ক্লাবটিতে রয়ে যাবেন নাকি বেছে নেবেন নতুন ঠিকানা, এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেননি নেইমার জুনিয়র। তবে গুঞ্জন আছে সান্তোসের সঙ্গে তার চুক্তির মেয়াদ বাড়ার। ব্রাজিলিয়ান ক্লাবটিও অন্তত 2026 বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের রেকর্ড স্কোরারকে ধরে রাখতে চায়। সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তি শেষ হবে আগামী 30 জুন। এরপর ফ্রি এজেন্ট হয়ে যাবেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। পারস্পরিক সমঝোতায় সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর গত জানুয়ারিতে 6 মাসের চুক্তিতে সান্তোসে যোগ দেন নেইমার। প্রতি মাসে নেইমারকে সান্তোস দেবে $1,66,000 মার্কিন, বাংলাদেশি মুদ্রায় যা $2,02,30,000 বেশি। বেতনের বাইরে নেইমারের মাধ্যমে ক্লাবের যা আয় হবে সেখান থেকেও লভ্যাংশ দেয়া হতে পারে তাকে। চোটজর্জর কেরিয়ারে আরেক দফা চোট কাটিয়ে 1 মাসের বেশি সময় পর গত সপ্তাহে সান্তোসের হয়ে মাঠে ফেরেন নেইমার। কোপাদো ব্রাজিলের তৃতীয় রাউন্ডের ওই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নামেন বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরওয়ার্ড। সেখানে টাইব্রেকারে হেরে বিদায় নেয় তার দল। গত বৃহস্পতিবার লাইপজিগের বিপক্ষে প্রীতি ম্যাচে শুধু প্রথমার্ধে খেলানো হয় নেইমারকে। জার্মান ক্লাবটির বিপক্ষে 3-1 গোলে হারের পর নেইমার বলেন, ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন 12 জুনের পর। সান্তোসে থাকবো নাকি অন্য কোথাও যাব তা আমি জানি না, কারণ এখনো এটা নিয়ে ভাবছি। আমি কেবল 12 জুনের পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। নেইমারের বাবা এবং এজেন্ট নেইমার দা সিলভা জানিয়েছেন, ছেলের ভবিষ্যতের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে অন্যান্য বিকল্প সামনে আছে। চুক্তি নবায়ন অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করছে। নেইমারকে গ্রহণ করা বা না করার পূর্ণ স্বাধীনতা সান্তোসের আছে। এখন আমাদের জানতে হবে নেইমারকে ধরে রাখার জন্য সান্তোসের কাঠামো আছে কিনা। সান্তোসে 2009 সাল থেকে 4 মৌসুম কাটিয়ে 2013 সালে বার্সেলোনায় যোগ দেওয়ার আগেই তারকা খ্যাতি পেয়ে যান নেইমার। স্প্যানিশ ক্লাবটিতে 4 মৌসুম কাটানোর মাঝে দেশের মাটিতে 2014 বিশ্বকাপে তার চোটজর্জর ক্যারিয়ারের শুরু। সেবার কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে পাঁজরের হাড় ভেঙে লম্বা সময় মাঠের বাইরে থাকেন ব্রাজিলের ফুটবল সেন্সেশন। 2017 সালে সে সময়ের রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়ে 6 মৌসুম কাটান নেইমার। 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার। চোটের কারণে ওই বছর পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিয়ে সৌদি ক্লাবটিতে 2 মৌসুমে মাত্র 5টি ম্যাচ খেলার সুযোগ পান। সেখান থেকে দেশের ক্লাব সান্তোসে ফিরে হাঁটুর পুরনো চোটেই ভুগছেন নেইমার। লম্বা সময় ধরে আছেন ব্রাজিল জাতীয় দলের বাইরে। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। হায়ার অ্যান্ড ফায়ার, কোচিং সবসময়ই থ্যাঙ্কলেস জব। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে তো কথাই নেই। দলের ব্যর্থতা প্রথম কোপ পড়বে কোচের ঘাড়ে। এই মৌসুমের ব্যর্থতায় লিগ শেষ হতেই ছাঁটাই হলেন 7 টাইম ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এসি মিলান কোচ। সেখানে হাই প্রোফাইল কোচ মাসিমিলিয়ানো আল্লেগ্রি। এসি মিলান কি ফিরে পাবে সুদিন? কনসেইসাওয়েরের সঙ্গে মিলানের চুক্তি শেষ হওয়ার সময় থেকেই শোনা যাচ্ছিল ক্লাবের ডাগআউটে ফিরতে যাচ্ছেন আল্লেগ্রি। শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে সেটাই নিশ্চিত করে ইতালির ক্লাবটি। গত বছরের একেবারে শেষ দিকে মিলানের কোচ হিসেবে যাত্রা শুরু করা কনসেইসাওয়ের অধীনে শুরুতে ইতালিয়ান সুপার কাপ জিতলেও পরে আর সেই সাফল্য টেনে নিতে পারেনি দলটি। চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফ থেকে ছিটকে যায় তারা। শেষ আশা ইতালিয়ান কাপের ফাইনালে বোলোনিয়ার কাছে হেরে যায় দলটি। আর সেরিয়ায় ক্রমাগত ধুকে 19 বারের লিগ বিজয়ীরা আসর শেষ করে 8ম স্থানে থেকে।
আলেগ্রির সামনে এখন দলকে পথে ফেরানোর চ্যালেঞ্জ। যে ক্লাবে 2010 থেকে 14 সাল পর্যন্ত কোচ থাকা অবস্থায় 2010-11 মৌসুমে লিগ শিরোপা জয়ের সুখস্মৃতি আছে তার হাত ধরে ওই বছর ইতালিয়ান সুপার কাপও ঘরে তোলে মিলান। আলেগ্রি কোচিং ক্যারিয়ারে সেরা সময় কাটিয়েছেন জুভেন্টাসে। 2014 থেকে 19 পর্যন্ত প্রথম দফার দায়িত্বে টানা 5টি সিরিয়া শিরোপা জয়ের পাশাপাশি টানা 4বার ইতালিয়ান কাপ ও 2বার ইতালিয়ান সুপার কাপ জেতেন। চ্যাম্পিয়ন্স লিগে রানার আপ হন 2বার। তবে তুরিনের ক্লাবটিতে দ্বিতীয় দফায় 2021 থেকে 2024 পর্যন্ত ততটা সফল হতে পারেননি 57 বছরের এই ইতালিয়ান। 1983 সালের 24 সেপ্টেম্বর ফিফার তৎকালীন সভাপতি জোহাও হ্যাভেলাঞ্জ এসেছেন পাইওনিয়ার ফুটবল লিগ উদ্বোধনে। ঢাকা মেট্রোপলিস ফুটবল অ্যাসোসিয়েশন ডাম্পা এই লিগের আয়োজক ছিল। ডাম্পার নেতৃত্বে ছিলেন তরুণ ক্রীড়া সংগঠক ব্রাদার্স ইউনিয়নের সাদেক হোসেন খোকা, সাথে আবাহনীর হারুনুর রশিদ। পাইওনিয়ার ফুটবল লিগের ওই আসরে অংশ নিয়েছিল 80টি দল। বাংলাদেশের মতো একটি দেশের চতুর্থ বিভাগের লিগে 80টি দল খেলছে, ফিফা সভাপতি তো বিস্মিত। হ্যাভেলাঞ্জ বাফুফের সভাপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদকে জিজ্ঞেস করেন, ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কত? এশিয়ান ফুটবলে তোমরা কোথায় আছো? বাফুফের সভাপতি তো লজ্জায় উত্তর দিতে পারছেন না, কিন্তু ফিফা সভাপতির ঘোর যেন কাটছেই না। হ্যাভেলাঞ্জ বিশ্বাস করতেই পারছেন না বাংলাদেশের মতো একটি দেশের চতুর্থ বিভাগে এতগুলো দল খেলছে। ক্রীড়া সংগঠক হিসেবে সাদেক হোসেন খোকার ক্যারিশম্যাটিক দক্ষতা এখানেই। ক্রীড়াঙ্গনে যেখানেই হাত দিয়েছেন আলো ছড়িয়েছেন। জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত এই মহান সংগঠক রাজনীতিবিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।